देखते रह जाओगे। হেই বন্ধুরা, আজ কোনো মুভি এক্সপ্লেন না, কথা মতো আজ আমি হাজির হয়েছি মার্ভেল কমিকের একটি মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার নালের অরিজিন ভিডিও নিয়ে। রিসেন্টলি সনি স্পাইডারম্যান ইউনিভার্স তাদের ভেনম 3 মুভিতে এই ক্যারেক্টারের সঙ্গে আমাদের পরিচয় করিয়েছে। যদিও মার্ভেল কমিক নিয়ে যাদের জ্ঞান রয়েছে তারা বেশ আগে থেকেই জানে কে এই নাল, কিন্তু আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের কমিক সম্বন্ধে সীমিত জ্ঞান রয়েছে। কারণ আজকের এই ভিডিওতে আমি মার্ভেল কমিকের একটি প্রাচীনতম ক্যারেক্টার নালের অরিজিন সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওকে, তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা চলে যাব মূল ভিডিওর দিকে। তো ফাইনালি শুরু করার আগে হেই, আমি রাজা এন্ড ওয়েলকাম টু দ্য বং উড। নাল এই নামটি যারা একবার হলেও শুনেছেন তারা নিশ্চয়ই এই নামের সঙ্গে সিম্বিয়ট কথাটিও অবশ্যই শুনবেন, কারণ এই নালই হচ্ছে সিম্বিয়টদের সৃষ্টিকর্তা, যে কারণে নালকে সিম্বিয়ট গডও বলা হয়। কিন্তু কথা হলো এই নাল নামক ক্যারেক্টার কোথা থেকে এলো আর সিম্বিয়টদের সে কিভাবেই বা তৈরি করলো। ওকে, তো এই নালের সঙ্গে আমরা প্রথম পরিচিত হই 2013 সালে মুক্তিপ্রাপ্ত গড অফ থান্ডার কমিকের 6 নম্বর ইস্যুতে, আর পরবর্তীতে সে পুরোপুরিভাবে উপস্থিত হয় 2018 সালে মুক্তিপ্রাপ্ত ভেনম ভলিউম 4 কমিকের 3য় ইস্যুতে, যেখান থেকেই আমরা জানতে পারি নাল অন্ধকারের একজন প্রাচীন দেবতা। এই ইউনিভার্স যখন ষষ্ঠ এবং সপ্তম কসমসের মধ্যে বিদ্যমান ছিল তখনই এই নালের আগমন ঘটে। এখানে ষষ্ঠ এবং সপ্তম কসমস এই ব্যাপারে একটু কথা বলে নি। অ্যাকচুয়ালি আমাদের এই ইউনিভার্স কয়েক বিলিয়ন বছর পর পর সৃষ্টি এবং ধ্বংস হয়ে থাকে, আর এই সাইকেল অনবরত চলতেই থাকে। তো এই রকমই 6 নাম্বার বার আমাদের এই ইউনিভার্স ধ্বংস হয়ে যখন সপ্তমবার আমাদের ইউনিভার্স সৃষ্টি হবে তখনই ওই অন্ধকারের মধ্যে উদয় হয় নাল। এখানে অন্ধকারের মধ্যে কেন বললাম নিশ্চয়ই বুঝতে পারছেন। আসলে ইউনিভার্স সৃষ্টি হয় বিগ ব্যাংকের মাধ্যমে, আর বিগ ব্যাংকের আগে সমস্ত কিছুই অন্ধকারে আচ্ছন্ন হয়ে থাকে, আর ওই অন্ধকারের দেবতাই হলো এই নাল। কিন্তু সময়ের সাথে সাথে সেলেস্টিয়ালরা যখন নতুন ইউনিভার্স তৈরি করার আশায় আলোর উদয় ঘটায়, নাল তখন ওই আলোর কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে। আচ্ছা, এখানে নিশ্চয়ই আর বলতে হবে না, কমিক অনুযায়ী সেলেস্টিয়ালরাই নতুন ইউনিভার্স তৈরি করে, যেটা আমরা মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের 26 নাম্বার মুভি ইটারনাল থেকেও জেনে আসছি। তো এই টাইমে নালকে ক্ষুব্ধ দেখে সেলেস্টিয়ালরা নালকে শান্ত করার জন্য এই নতুন মহাবিশ্বের মহাজাগতিক এক তত্ত্বাবধায়ক গড অফ ডার্ক হিসাবে তাকে ঘোষণা করে। কিন্তু নাল তার অন্ধকারের রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে দেখে সেলেস্টিয়ালদের বিরোধিতা করতে শুরু করে, আর ঠিক এই টাইমেই নাল তার পিছনে থাকা অন্ধকার থেকে একটি তলোয়ার তৈরি করে তার মাধ্যমেই একটি সেলেস্টিয়ালের মাথা কেটে দিয়েছিল, যেটাই বর্তমানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে আমরা নোওয়্যার প্ল্যানেট হিসাবে দেখতে পেয়েছি। মানে এই প্ল্যানেট আসলে একটি সেলেস্টিয়ালের কাটা মাথা। যাই হোক, এরপর বাকি সেলেস্টিয়ালদেরও সে যাতে পরাজিত করতে পারে সেই ভেবেই সে তার ওই তলোয়ারকে আরো শক্তিশালী বানানোর জন্য ওই কাটা সেলেস্টিয়ালের মাথার মধ্যেই কার্যক্রম শুরু করে, আর একটা টাইমে তার ওই তলোয়ারই হয়ে ওঠে অল ব্ল্যাক দ্য নেক্রোসোয়ার্ড, যেটাই নালের বানানো প্রথম সিম্বিয়ট, যেটার মাধ্যমে যে কোনো গডকে অনায়াসে হত্যা করা যেতে পারে। ফলে পরবর্তীতেই সে এই ইউনিভার্সকে আবারও অন্ধকারাচ্ছন্ন করার জন্য সেলেস্টিয়ালদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে এবং বহু গড ও সেলেস্টিয়ালদের হত্যা করে একের পর এক প্ল্যানেট জয়ও করতে শুরু করে। কিন্তু একটা টাইমে গোল্ডেন স্যুট পরা এক গড, যাকে কমিকে গড অব লাইট নামে উল্লেখ করা হয়েছে, তার বিরুদ্ধে লড়াই করতে করতে নাল এবং ওই গড দুজনেই আহত হয়ে একটি অজানা প্ল্যানেটে ক্র্যাশ ল্যান্ড করে, যেখানে ওই গড অব লাইট মারা গেলেও নাল গুরুতর আহত অবস্থাতেই পড়ে থাকে। কিন্তু নালের সেই প্রধান হাতিয়ার অল ব্ল্যাক দ্য নেক্রোসোয়ার্ড ওই প্ল্যানেটের একটি আদিবাসী উদ্ধার করে, যে ওই তলোয়ার হাতে নেওয়ার পরেই সে হয়ে ওঠে গড দ্য গড বুইচার, যার সাথে আমরা এর আগেই পরিচিত হয়েছি থর লাভ অ্যান্ড থান্ডার মুভিতে। তাই গডকে নিয়ে এখানে আমি আর নতুন করে কিছু বলছি না। ওকে, তো এরপর প্রায় 1 শতাব্দী ধরে নাল তার ওই আঘাত থেকে সুস্থ হয়ে ওঠার পর তার নিজস্ব ক্ষমতা নিয়ে এসে আবারও পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করে, আর এই টাইমেই নাল আবিষ্কার করে সে তার ছায়া থেকে নিরাকার এক পরজীবী তৈরি করতে পারে, যাদের সাহায্যে সে যে কোনো জীবকে কলুষিত করে তাদেরকে দিয়ে নিজের মতো কাজও করাতে পারে। কারণ ওই পরজীবীদের কারণেই নাল তাদের সকলের সঙ্গে হাইভ মাইন্ডের মাধ্যমে কানেক্টেড, আর এই পরজীবীরাই হলো সিম্বিয়ট।
তো এর পরবর্তীতে এই সিম্বিয়টদের দ্বারাই নাল তার অসমাপ্ত কাজ আবারও শুরু করে। মানে তার তৈরি বহু সিম্বিয়ট সে পুরো ইউনিভার্সের চারিদিকে ছড়িয়ে দিয়ে আবারও আগের মতো ধ্বংসলীলা শুরু করে, যাতে সে তার অন্ধকার জগৎ আবারও ফিরিয়ে আনতে পারে। তো এই রকমই ধ্বংসলীলা চলার টাইমে নালের তৈরি দুটি সিম্বিয়ট ড্রাগন যখন পৃথিবীতে আসে তাদের রাজত্ব বিস্তার করতে, তখন ওই ড্রাগনদের থামানোর জন্য তাদের সম্মুখে উপস্থিত হয় গড অফ থান্ডার থর, যে তার ঐশ্বরিক বজ্রপাতের মাধ্যমে ওই সিম্বিয়ট ড্রাগনদের উপর আক্রমণ করলে ওই আক্রমণের ফলেই নালের সঙ্গে তার তৈরি সমস্ত সিম্বিয়টদের কানেকশন নষ্ট হয়ে যায়। মানে ওই যে আমি আগেই বললাম নাল তার হাইভ মাইন্ডের মাধ্যমে সমস্ত সিম্বিয়টদের কন্ট্রোল করত, এটা এই মুহূর্ত থেকে পুরোপুরি নষ্ট হয়ে যায়। ফলে সিম্বিয়টরা তার কানেকশন থেকে মুক্ত হয়েই বুঝতে পারে তাদের ক্রিয়েটর আসলে একজন ভিলেন। মানে তাদেরকে যে তৈরি করেছে সেই নাল চায় সমস্ত আলো মুছে ফেলে আবারও অন্ধকার জগতে ফিরে যেতে, যেটা অন্যান্য প্রাণীদের জন্য একদমই ভালো বিষয় না। ফলে তারাই সকলে মিলে নালের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কিন্তু নালের সঙ্গে ক্ষমতার দিক থেকে পেরে উঠতে না পারায় বাধ্য হয়েই তারা একত্রিত হয়ে একটি আর্টিফিশিয়াল প্ল্যানেট গঠন করে তার মধ্যেই নালকে বন্দি করে দেয়, যে প্ল্যানেটই আমরা ক্লিন্টার হিসাবে চিনি। মানে ওই ক্লিন্টার আসলে সিম্বিয়টরাই একত্রিত হয়ে তৈরি করেছে, তাই অন্যান্য প্ল্যানেটের মতো ক্লিন্টার একদমই কোনো সাধারণ প্ল্যানেট না। ওকে, তো এতক্ষণে নিশ্চয়ই বোঝা গেছে নাল ওই স্থানে কিভাবে বন্দী হয়েছে। এবার কথা হলো, মুভিতে দেখানো হয়েছে একমাত্র কোডেক্সের মাধ্যমেই নাল তার ওই বন্দী অবস্থা থেকে মুক্ত হতে পারবে, যে কারণে সে তার তৈরি জেনোফেজ নামক এক মনস্টারদের পাঠিয়েছে ওই কোডেক্স উদ্ধার করে আনার জন্য। কিন্তু কমিকে কোডেক্সের বর্ণনা থাকলেও শুধুমাত্র যে কোডেক্সের মাধ্যমেই নাল তার বন্দী অবস্থা থেকে মুক্ত হতে পারবে এই রকম কোনো তথ্যই দেওয়া নেই। তাই নাল এখান থেকে আরো অনেক উপায়েই মুক্ত হতে পারে। কিন্তু সত্যি বলছি, আমি একদমই চাই না নাল মুক্ত হয়ে সনি ইউনিভার্সে আসুক। মানে যে চরিত্রকে আটকানোর জন্য পৃথিবীর সমস্ত মাইটেস্ট হিরোরা একত্রিত হয়েও কিছু করে উঠতে পারেনি, তাকে সনি ইউনিভার্সে কে আটকাবে ভাই? মানে কমিকে আয়রন ম্যান থেকে শুরু করে ক্যাপ্টেন আমেরিকা, ফ্যান্টাস্টিক ফোর থেকে শুরু করে সিলভার সার্ফার, এক্সম্যান টিম থেকে শুরু করে উলভারিন, থর, স্পাইডারম্যান, সেন্ট্রি সমস্ত সুপার হিরোরা মিলেও তাকে আটকাতে হিমশিম খেয়ে যায়। তাকে সনি ইউনিভার্সে কে আটকাবে এটা নিয়েই আমি একটু চিন্তায় রয়েছি। কারণ এই সনি স্পাইডারম্যান ইউনিভার্সে স্পাইডারম্যান রিলেটেড চরিত্রগুলি ছাড়া তো আর কেউই নেই। মানে তাদের কাছে অন্যান্য সুপার হিরোদের রাইটসই নেই, তাই অন্যান্য সুপার হিরোদের তারা দেখাতেও পারবে না। তাই আমি চাই ভাই নালকে সনি ইউনিভার্স যেন আর না দেখায়, কারণ তারা এইরকম একটি পাওয়ারফুল চরিত্রকে পুরোপুরি নষ্ট করে দেবে। রুমার এসেছে সনি তাদের কেনা এই সমস্ত চরিত্রগুলি মার্ভেলের কাছে আবারও বিক্রি করে দেবে, আর আমি চাই সেটা যেন যত তাড়াতাড়ি সম্ভব কমপ্লিট হয়। কারণ এই রকম একটি পাওয়ারফুল চরিত্রকে আমি ভাই এমসিইউতে দেখতে চাই, সনিতে একদম দেখতে চাই না। কারণ তবেই হয়তো আমরা কমিক রিলেটেড অবিস্মরণীয় কিছু গল্প দেখতে পাবো। আচ্ছা, সর্বশেষ জানিয়ে দিই, কমিকে নালকে কিন্তু পরাজিত করে আমাদের এডি ব্রক, যে একবার মারা যাওয়ার পর আবারও জীবিত হয়ে লাস্ট পর্যন্ত সূর্যের আলোর মাধ্যমেই নালকে পরাজিত করে। তো এই ছিল নালের অরিজিন। এবার আপনারাই বলুন আপনারা কি চান, এই রকম একটি পাওয়ারফুল ক্যারেক্টারকে সনি ইউনিভার্স পুরোপুরি নষ্ট করে দিক, না আমার মতো আপনারাও চান এই সমস্ত ক্যারেক্টারের রাইটস মার্ভেলের কাছে আবারও ফিরে আসুক, যাতে ভবিষ্যতে আমরা দুর্দান্ত কিছু মুভি দেখতে পাই। ওকে, তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। অরিজিন ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা কমিক নিয়ে জ্ঞান রাখেন তাদের যদি মনে হয় এখানে আমার কিছু বাদ চলে গেছে, তাহলে সেটা আপনারা কমেন্টে লিখেও দিতে পারেন, আমি সেটা অন্যদের দেখার সুবিধার্থে পিন পোস্ট করে দেব। ওকে, তো ভিডিও ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য বাই।